টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। জন্মসূত্রের নাগরিকতা, এই বিষয়টি যেন আমাদের এই জন্মসূত্রের নাগরিকতা বাতিল করার যে বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকে শুরু করেছিলেন, এটি যেন আমাদের পিছু হটছে না। ইতিপূর্বে ক্ষমতা গ্রহণের পরপরই যতগুলো এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেছিলেন তার মধ্যে জন্মসূত্রের নাগরিকত্বও ছিল, যদিও সেটা আমরা দেখেছি গত 30শে জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই অভিষেকের দিন জারি করা যে 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 এক্সিকিউটিভ অর্ডার জন্মসূত্রে বাতিল হওয়ার সেই নির্বাহী আদেশটি কার্যকর হতে দেননি, অর্থাৎ এটি বাতিল ঘোষণা করেছিলেন। আবার আজকে এই বৃহস্পতিবার দুটো এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন। সেক্ষেত্রে এই জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে দুটো বিষয়ের মধ্যে একটি, আমরা যাই পরিযায়ী ভ্রমণ যারা করি, অর্থাৎ যারা B1 B2 বা ভিজিট ভিসা নিয়ে দেশে আসি এবং বাচ্চা জন্মগ্রহণ করার উদ্দেশ্যে যারা আছি, তাদের ক্ষেত্রে কি হতে পারে, সেই বাচ্চা কি নাগরিকত্ব পাবে কিনা সেটার উপরে এক্সিকিউটিভ অর্ডারে আজকে স্বাক্ষর করেছেন। পাশাপাশি আরও একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন আমাদের দেশে অনেক যে বিভিন্ন দেশ থেকে যারা দায়িত্ব পালন করতে এখানে আসেন, সেই দেশের অফিসগুলোতে তারা এসে যদি বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেন, তাদের এই সন্তানগুলো নাগরিকত্ব পাবে কিনা সেটার উপরেও আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অর্থাৎ এক কথায় জন্মসূত্রে নাগরিকতার বিষয়টি যেন আমাদের পিছু হটছে না, অর্থাৎ সীমিত করার চেষ্টা করছেন। সে কারণে আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্বের নতুন ঝড় শব্দটি ব্যবহার করছি। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে কি বদলাবে আমেরিকা, অর্থাৎ আমেরিকা বদলাবে কি না এই জন্মসূত্রের নাগরিকতার বাতিল করার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাক না কেন, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হচ্ছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় আইন বিশারদ জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ রানা ভাই, আপনাকে অত্যন্ত সুন্দর এবং সাবলীল উপস্থাপনার জন্য। যদি আপনার অনুমতি থাকে আমি শুরু করতে পারি? হ্যাঁ, আমরা শুরু করব। আমি আপনাকে একটু জাস্ট প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে আপনার জন্য আলোচনা করতে সুবিধা হবে। যেটা আমরা বলছিলাম যে আজকেই প্রেসিডেন্ট ট্রাম্প দুটো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তো এই যে আগেও তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, তো প্রেসিডেন্ট ট্রাম্পের যে নতুন নির্বাহী আদেশ দুটো মূলত আসলে কি নিয়ে করেছেন, যদিও আমি একটু বলেছি, আপনার কাছে বিস্তারিত ব্যাখ্যা চাইব এবং এগুলোর আইনগত উদ্দেশ্য কী এবং এগুলো কি পূর্ববর্তী যে আদেশটি ছিল তার থেকে কিভাবে ভিন্ন, কতটা ভিন্ন হতে পারে, এবং এই যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম যে সংশোধনী ছিল, 14th সংশোধনী বা 14th অ্যামেন্ডমেন্ট যেটাকে আমরা বলি, সেই জন্মসূত্রে নাগরিকত্বের যে সম্পর্কে ঠিক কি বলে, সেখানে কি বলা ছিল, এই সংশোধনীর ঐতিহাসিক প্রেক্ষাপট কতটা গুরুত্বপূর্ণ। জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ রানা ভাই এগেইন। যেমনটি আপনি বলছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের সাথে সাথে যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন, এর মধ্যে একটি ছিল 2025 সালের যে এক্সিকিউটিভ অর্ডার বার্থরাইট সিটিজেনশিপ বাতিল করা। আপনি আরো বলেছেন যে গত জুনে ইউএস সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের আদেশকে অবৈধ ঘোষণা করেছেন বলা যায়, এবং বার্থরাইট সিটিজেনকে পুনর্বহাল রেখেছেন, যেটা বিগত অনেক বছরের পুরানো ঐতিহ্য, সেটাই বলবৎ ছিল। এখন এই আদেশের ফলে প্রেসিডেন্ট অত্যন্ত বিক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়েছিলেন, এবং এই কয়েকদিন, এই জুলাই মাস উনি পুরোটাই সময় নিয়েছিলেন টু ফাইন্ড আউট মেকানিজম যে
বর্তমানে প্রচলিত আইন এবং সুপ্রিম কোর্টের আদেশকে বহাল রেখেই কিভাবে বার্থরাইট সিটিজেনকে সংকুচিত করা যায়, কমিয়ে দেওয়া যায়, অনেকটা বাতিলে করা যায়, সেই মেকানিজম উনি খুঁজতে গিয়ে দুটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। সেই দুটি এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে ইন্টেনশন, উদ্দেশ্য, যদি কোনো ট্রাভেলার যুক্তরাষ্ট্রে আসার আগে উনি প্রেগনেন্ট থাকে, হয়তো সেটা ওনাকে প্রমাণ ডিক্লেয়ার করতে হবে যে আমি প্রেগনেন্ট, কত মাসের প্রেগনেন্ট। যদি কত মাসের প্রেগনেন্ট হয় তাহলে সেটা উনি যেন ডিসক্লোজ করে। এবং ডিএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ডিপার্টমেন্ট অফ স্টেট, যেমন এটাকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দিয়েছে যে তারা ফাইন্ড আউট করার জন্য কিভাবে এই বার্থরাইট সিটিজেনকে মানুষ যেন অ্যাবিউজ করতে না পারে, উদ্দেশ্যপূর্ণ প্রণোদিতভাবে, ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের শুধুমাত্র সোল পারপাস যেন এভাবে নিয়ে না আসে যে ভিজিটের কথা বলে এখানে এসে একটা আমি বাচ্চা জন্মগ্রহণ করবো এবং বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চার সিটিজেনশিপ নিয়ে তারপর চলে যাব। এই ধরনের ইন্টেনশন যাতে নিয়ে যাতে আসতে না পারে সেটা প্রতিহত করা হবে। এবং এই ধরনের ইন্টেনশন নিয়ে যদি যারা আসে তাকে ফ্রড হিসেবে গণ্য করা হবে, ভিসা ফ্রডের আওতায় নিয়ে আসা হবে। এবং কিছু কিছু এলিয়েনকে আইডেন্টিফাই করা হবে, যেমন ভিজিটর, ডিপ্লোমেট, ফরেন ন্যাশনাল, ফরেন এমপ্লয়ি। এখানে যেমন কেউ এখানে ইউএস এমবেসিতে কাজ করতে আসবে, ওই কাজ করার আগেই তাদেরকে এমন একটা মেকানিজম দিবে যে ইয়াস তুমি আসছো এখানে বাংলাদেশ কনসুলেটে কাজ করতে আসবা, তোমার ওয়াইফকে নিয়ে আসবা। এখন যদি এখানে তোমার সিটিজেন বাচ্চা এখানে সিটিজেন হয় তাদের জন্য আমাদের আবার ডেফিনিশনকে চেঞ্জ করতে বলছি, যে এর ফলে এমন একটা আইনগতভাবে কোনো কিছু একটা ফেরকা লাগাই দিবে যে মানুষগুলা এসে এখানে বাচ্চা হওয়ার পরে ওই স্পেসিফিক টার্গেট, যেখানে বলা হচ্ছে টার্গেটেড এলিয়েন, যারা এই ধরনের প্রেক্ষাপটে আসবে তাদের বাচ্চা এখানে হওয়ার ফলেও তারা সিটিজেন হবে না। অন্যদিকে যেমন ধরুন আরেক রকমের এমপ্লয়ি, যেগুলা ডিপার্টমেন্ট অফ স্টেটের এমপ্লয়ি, সে যদি এখানে তার ডিপার্টমেন্ট অফ স্টেটের এমপ্লয়ি হিসেবে যেখানে তার এখানে ডিপ্লয়মেন্ট হয়ে থাকে, মেবি সেটা এক্সক্লুসিভ হবে না। তো মোট কথা হচ্ছে প্রথম এই দুইটি এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন বিভাগ মেকানিজম বের করবে, নতুন ফর্ম ডেভেলপ করবে। প্রত্যেকটা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে এখানে আসার সময় তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে, যে প্রেগনেন্সির ব্যাপারে বিস্তারিত জানা হবে। এবং অনেক এরকমও আপনি প্রত্যাশা করতে পারেন যে ব্রিং ইউ প্রুফ দ্যাট ওমেনদেরকে প্রমাণ করতে হবে, ব্রিং প্রুফ দ্যাট ইউ আর নট প্রেগনেন্ট অ্যান্ড ইউ আর নট এক্সপেক্টিং এনি চাইল্ড। ওখানে আপনাকে বক্স মার্ক করে আসতে হবে। এখন ওটা বক্স মার্ক করে আসার পরে এখানে দেখা গেল 3 মাস পরে বাচ্চা হয়েছে, দেন ইউ কমিটেড এ ফ্রড, তখন আপনার ভিসা বাতিল হবে এবং আপনার বাচ্চাও ওখানে সিটিজেনশিপ দেওয়া হবে না। এই ধরনের মেকানিজম বের করার জন্যই বিশেষ করে এই এক্সিকিউটিভ অর্ডার দুটি। এবং এই এক্সিকিউটিভ অর্ডার দুটি যারা ড্রাফট করেছে, একটা কথা এখানে বলি, প্রেসিডেন্ট যত এক্সিকিউটিভ অর্ডার করুক এগুলো ড্রাফট করে লয়াররা। ওই যে লয়াররা ড্রাফট করছে দ্যাট থিঙ্ক এখন থেকে 50 ইয়ার পরে, 100 ইয়ার পরে এবং সমাজ সভ্যতার পরিবর্তনে মানুষ কী ধরনের ট্রিক অ্যাপ্লাই করতে পারে, সেই ট্রিককে কীভাবে প্রতিহত করা হবে সেটাকে ট্র্যাকেল করার জন্য, হ্যান্ডেল করার জন্য এখন থেকে তারা বিভিন্ন ফর্ম, বিভিন্ন পলিসি ডেভেলপ করবে। ওই পলিসি ডেভেলপমেন্টের মাধ্যমে বার্থরাইট সিটিজেনশিপ যদিও আইনগতভাবে বন্ধ হয় নাই, বা কার্যত সেটা অসল করে দেওয়ার জন্য সেটা তার মেকানিজম এবং তার উদ্দেশ্য প্রেসিডেন্ট ট্রাম্প সেটাই করতে চাইছেন। সো ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য, যুক্তরাষ্ট্রে আগমন ইচ্ছুক এবং যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ প্রত্যাশী মানুষের জন্য এটা একটা খড়ক, ব্যাড নিউজ। বাট আপনাকে আরেকটা কথা এই প্রসঙ্গে বলিয়ে ফেলি, রাজা আসিবে রাজা যাইবে এবং বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার যেগুলো কিন্তু আইন না, কিন্তু অল থাউজেন্ডস অফ এক্সিকিউটিভ অর্ডার একটা কলমের খোসায় বাতিল হয়ে যেতে পারে। সো ডোন্ট ওয়ারি, এটা এটা জাস্ট যত গজে এগেইন তত বসে না। প্রেসিডেন্ট যতদিন আছে ততদিন উনি আপ্রাণ চেষ্টা করবে যাতে শ্রমজীবী, কর্মজীবী, দরিদ্র, মেহনতি মানুষ, যেমন টিপিএস যে সমস্ত দেশে মানবতা বুলন্টিত হয়েছে, যে সমস্ত দেশের মানুষ ক্ষতিগ্রস্ত, যে সমস্ত মানুষ গরিব, নিরীহ, অসহায়, তারা যেন সাহায্য না পায়, তারা যেন হেল্প না পায়, এই ধরনের সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে
পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই এক্সিকিউটিভ অর্ডার দুটি দিয়েছে, এবং এটাই ছিল আমার ইনিশিয়াল ইন্ট্রোডাকশন। সো ব্যাক টু ইউ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মজুমদার। তো আপনিও বললেন, আমিও বলেছিলাম যে উনি ক্ষমতা গ্রহণের পরপরই অনেকগুলো শতখানেক এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছিলেন, নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব একেবারেই বাদ দিয়ে দিয়েছিলেন, যেটা আমরা বললাম যে আমাদের চতুর্দশ সংশোধনী, যেটা সংবিধানের চতুর্দশ সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের পুরোপুরি স্বার্থের পরিপন্থী, বা তখন যেটা বলা হয়েছিল তার পরিপন্থী। তারপরেও এখন এই সুপ্রিম কোর্ট আমরা দেখেছি যে 30শে জুন সেই এক্সিকিউটিভ অর্ডারটা বাতিল করেছিলেন। তারপরেও এই সুপ্রিম কোর্ট যে অতীতের জন্মসূত্রের নাগরিকত্ব, 14 অ্যামেন্ডমেন্ট যেটা আমরা বলছিলাম, নাগরিকত্বের বিষয়ে কি ধরনের ব্যাখ্যা দিয়েছিল এক, এবং সেই ব্যাখ্যার ক্ষেত্রে বা আলোকে নতুন যে নির্বাহী আদেশ, সেই ব্যাখ্যার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ বা সাংঘর্ষিক বলে আপনি মনে করেন? ফার্স্ট অফ অল, সুপ্রিম কোর্টের অর্ডারটা ছিল তারা যে 14 অ্যামেন্ডমেন্টের কথা বলছেন সেখানে যে সংজ্ঞায়িত করা হয়েছিল, সেই সংজ্ঞায়িতকে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কনফার্ম করছে যে এখানে যুক্তরাষ্ট্রের পরিমণ্ডলে বা ভূখণ্ডে যদি কেউ জন্মগ্রহণ করে, সেটা যারই সন্তান হোক, বৈধ সন্তান হোক, অবৈধ সন্তান হোক, ইলিগেল সন্তান হোক, সেখানে সিটিজেন হবে। দিস ইজ দ্য ল এজ অফ নাও টুডে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু সেটাকে আর রহিত করে নাই। বাট এখানে ডিফারেন্স হচ্ছে, বর্তমানে এক্সিকিউটিভ অর্ডারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে আদেশ আছে, এখানে জন্মগ্রহণ করলেই বাচ্চা হবে, জাস্ট ফাইন। বাট এখানে আসার আগে কি উদ্দেশ্যে মানুষ আসছে সেটা সে ক্লিয়ার করে আসতে হবে। যদি ধরা হয় যে একজনের সোল পারপাস, একজনের মূল উদ্দেশ্য হয়েছে এখানে আসি গ্রিন কার্ড পাওয়া, এখানে আসে একটা বাচ্চা, একটা সিটিজেন হওয়া, এই উদ্দেশ্যে সেখানে আসছে। ভ্রমণও তার উদ্দেশ্য না, ডিপ্লোমেসিও তার উদ্দেশ্য না, বা এখানে কোনো ট্রেড বা ট্রেড ফেয়ার আসাও তার উদ্দেশ্য না। উদ্দেশ্য ছিল বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, বিভিন্ন কোম্পানি আছে, তারা কনসালটেন্ট ফার্ম আছে, তারা লোকজনকে বুঝায় যে দেখেন ভাই, আপনি কোটিপতি আছেন, সব কিছুতে আপনার বাংলাদেশে আছে, এখন যুক্তরাষ্ট্রে একটা ছেলেকে যদি সিটিজেন বানাইতে পারেন, 21 বছর পরে আপনার সিটিজেন হবেন। এটা কিন্তু ভেরি মাচ লুক্রেটিভ ছিল। এবং এইটা যদিও শুনতে কটু হইলেও এটা সত্য। আমি বিগত 30 থেকে 40 বছর অনেক ফ্রেন্ডশিপ ফ্যামিলি মেম্বারকে সারা ওয়ার্ল্ড থেকে আসতে দেখছি। তারা আসার পরে তারা প্রকাশ্যেই বলে যে আসছি, বা আমার ওয়াইফ প্রেগনেন্ট, তাকে ঘুরে নিব, একটা বাচ্চা এখানে সিটিজেন হবে, ওপেনলি তারা বলতো। আমরা এনকারেজ করছি, বিকজ দ্যার ওয়াজ নো কন্ট্রাডিক্টরি ল এট দ্যাট মুভমেন্ট। কেউ এটা প্রতিবাদ করে নাই, কোনো প্রেসিডেন্টও বলে নাই, কোনো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এটাকে ফ্রড হিসেবে বলে নাই। বাট বর্তমানে যে এক্সিকিউটিভ অর্ডার বলা হয়েছে, যদি কেউ আসি এখানে বলে যে আমি বাচ্চা শুধু আনছি, বাচ্চা জন্মগ্রহণ করার জন্য এখানে আসছি, এটাও যদি কোথাও রেকর্ড হয়, দ্যাট উইল বি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের সংখ্যায় নিয়ে যাওয়া হবে, সেটাও এই এক্সিকিউটিভ অর্ডার আছে। এটা হলো ডিফারেন্স। এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে মোটামুটি অ্যাগেইন আমি বলবো, সে মেকানিজম দিয়েছে, মেকানিজম ডেভেলপ করবে, ফর্ম ডেভেলপ করবে, ইন্টারভিউ স্কিল ডেভেলপ করবে, এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ওয়ার্ল্ড ওয়াইড ইউএস এমবেসি সমূহে, যাতে পোর্ট অফ এন্ট্রিতে কোনো লোক শুধুমাত্র বাচ্চা প্রসবের জন্য, বাচ্চা জন্মদান করার জন্য, অথবা এখান থেকে গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যে শুধু এখানে আসতেছে, এরকম লোককে আসার আগেই, এটা একটা মেডিকেল সায়েন্সে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যাতে এখানে বাচ্চা জন্মগ্রহণ করা দূরে থাকুক, তার 6 মাস 1 বছর আগে থেকেই সেটা কিভাবে প্রতিবন্ধকতা করা যায়, সেই লক্ষ্যেই আজকের এক্সিকিউটিভ অর্ডার। প্রথমকার এক্সিকিউটিভ অর্ডার ছিল যে জন্মসূত্রের নাগরিকত্ব অল টুগেদার বাতিল করার জন্য, সেই অর্ডারটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। তো আপনি যেটা বললেন, আমরাও তো জানি যে চতুর্দশ যে সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটার আলোকেই হয়তো আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ি, সিভিক্স বইটা যখন পড়েছিলাম, তখন দেখেছিলাম যে এখানে শুধুমাত্র এসে জন্মগ্রহণ নয়, এরকমভাবে পড়েছিলাম, যতদূর আমার মনে পড়ে বহুদিন আগের কথা, যে আমেরিকানে পতাকাবাহী কোনো উড়োজাহাজে চড়েছে। ধরুন আমি বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে আমেরিকার পতাকাবাহী একটি উড়োজাহাজ, অর্থাৎ আমেরিকান এয়ারলাইন্সের যদি কথা বলি, টেক অফ করেছে, উড়েছে, ওড়ার পরেই আমার সন্তান হয়ে গেছে, তখনই নাকি আমি জন্মসূত্রে আমেরিকার নাগরিক, কারণ আমি আমেরিকার একটি পতাকাবাহী উড়োজাহাজে চড়েছি, আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তাহলে সেই কনসেপ্ট এখন কি চেঞ্জ হয়ে গেছে? ওই আইন কিন্তু এখন আজকেও বলবৎ আছে। এটাকে বলা হয়
জন্মস্থান সূত্রে এবং জন্মসূত্রে, জন্মস্থান বলতে বোঝায় শোনেন, হ্যাঁ। যুক্তরাষ্ট্রের জন্মস্থান বলতে যুক্তরাষ্ট্রের এমবেসিতে যদি কেউ বাচ্চা জন্মগ্রহণ করে সেটাও যুক্তরাষ্ট্রের টেরিটরি। যুক্তরাষ্ট্রের কোনো বিমানে যদি পতাকাবাহী বিমানে যদি কেউ জন্মগ্রহণ করে ইউএস এয়ারলাইন্সে, সেটাও সেখানে আজকেও আছে। ডিফারেন্স হবে কিন্তু ওই বিমানে শুধুমাত্র বাচ্চা জন্মদানের জন্য উঠছে কিনা সেটা তারা খতিয়ে দেখবে ফ্রম দি বিগিনিং। বিমানে উঠার আগেই তাকে ডিসক্লোজ করতে হবে, অর্থাৎ প্রকাশ করতে হবে যে সে কেন বিমানে উঠছে। সে যদি বলে যে আমি ভিজিটে যাচ্ছি ইউনাইটেড স্টেটের জন্যই ইউএস এয়ারলাইন্সে উঠছি, গুড, ওকে, সো আর ইউ প্রেগনেন্ট, ইফ ইউ আর প্রেগনেন্ট, হাউ মান্থস প্রেগনেন্ট, অ্যান্ড হু ইজ গোইং টু বিয়ার দি কস্ট, আর ইউ গোয়িং দেয়ার টু গিভ বার্থ টু দি চাইল্ড। যদি বলা হবে ইয়েস, দেন আপনাকে ভিসাই দেওয়া হবে না, যে তুমি শুধুমাত্র বাচ্চা জন্মদানের জন্য আমরা লোকের এই যুক্তরাষ্ট্রে ভিসা দিই না। এবং ইউএস এমবেসি যখন স্মেল করবে, বুঝতে পারবে যে মহিলার ফ্যাট ভারী, মহিলা বাচ্চা জন্ম প্রসব করবে, তাকে আর ভিসা দিবে না। কি যেটা আবার বললাম, দে উইল প্রিভেন্ট পিপল টু কাম ইন। তারা যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিবে, বাধাগ্রস্ত করবে, বিধিনিষেধ আরোপ করবে, যাতে ওই মহিলা যুক্তরাষ্ট্রে আসতেই না পারে। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে এই এক্সিকিউটিভ অর্ডারে প্রশাসন বলছে যে কিছু ব্যতিক্রম বা এক্সেপশনসের কথা বলছেন। তো এক্সেপশনস যেটা রয়েছে সেখানে জন্মসূত্রে নাগরিকত্ব প্রযোজ্য নাও হতে পারে, এই কথাটা প্রশাসন বলছে। তাহলে আইনগতভাবে এই ব্যতিক্রমগুলোর ভিত্তি কতটা শক্তিশালী বলে আপনার কাছে মনে হয়? আমি মনে করি দে আর ডুইং অ্যাগেইন, যারা এক্সিকিউটিভ অর্ডারটা লিখছে দে আর ভেরি স্মার্ট। তারা বর্তমান আইনকে বলবৎ রাখে, সুপ্রিম কোর্ট অর্ডারকে বলবৎ রাখেই ক্রিমিনোলজিতে একটা ওয়ার্ড আছে ইন্টেনশন বা উদ্দেশ্য, ওই ইন্টেনশনকে তারা এখানে অ্যাপ্লাই করছে। যদি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ডিপার্টমেন্ট অফ স্টেট মনে করে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা বাচ্চা জন্মগ্রহণ করা, জন্ম দেওয়া বা ডেলিভারি দেওয়া, সেই ক্ষেত্রে তারা ভিসা ইস্যু করবে না। আর যদি সেই ভুলক্রমে ভিসা ইস্যু করিয়ে থাকে তখন তারপরেও তারা তখন এটা, যেমন গ্রিন কার্ড যেমন দিছে আপনাকে, ভুলবশত দিছে গভর্নমেন্ট, বা সেটা বাতিলও করতে পারে, সেই বার্থ সার্টিফিকেট দিলে সেটাও তারা রহিত করতে পারে। অ্যাগেন ওই মেকানিজম বের করার জন্য ডিএইচএসকে এবং ডিপার্টমেন্ট অফ স্টেটকে ডিরেক্টিভ অর্ডারে বলা হয়েছে, ইউ ফাইন্ড আউট দি রিজন, causes and ground to cancel the visa or protect people from coming here, exclude them from coming here। এই মেকানিজম অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্য বাচ্চা জন্মগ্রহণ করার উদ্দেশ্যে কেউ ঢুকতে না পারে, এবং যদি মিথ্যা কথা বলে কেউ ঢুকে সেটাকে ভিসা ফ্রডের আওতায় নেওয়া হবে এবং সেই বাচ্চাকে সিটিজেনশিপ দেওয়া হবে না এবং এদের ভিসাও ক্যান্সেল করা হবে। তো মোট কথা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যতদিন এখানে ক্ষমতা থাকবেন, অর্থাৎ ওনার পরবর্তী যদি কেউ ক্ষমতায় আসে, ওরা চেষ্টা করবে যে এই এক্সিকিউটিভ অর্ডার বলে, এই এক্সিকিউটিভ অর্ডার ততদিন বলবৎ থাকবেন। ইটস লাইক পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি আমি দিয়ে গেছি, আমি আমরা ক্যান্সেলও করতে পারি হয় যে কোনো সময়। উইল যেরকম মৃত্যুর পর কার্যকরী হয়, এটা টেম্পোরারি অর্ডার। যতদিন প্রেসিডেন্ট আসে, যদি রাষ্ট্রীয় ক্ষমতা চেঞ্জ হয়, নেক্সট প্রেসিডেন্ট একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ইতিপূর্বেকার আরোপিত সকল নিষেধাজ্ঞা, সকল এক্সিকিউটিভ অর্ডার ক্যান ডিক্লেয়ার নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ ইতিপূর্বে আরোপিত সকল এক্সিকিউটিভ অর্ডারকে আমি এই মর্মে রহিত করলাম। দেন এভরিথিং ইজ ফানি হয়ে যাবে, আবার গো ব্যাক টু বেবিলন, গো ব্যাক টু সেম থিং, সেম রুল অ্যাপ্লিকেবল হবে। বাট অ্যাগেন আজকেরও ল হচ্ছে আগের ল, এবং প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার যেটা 2025 সালে দিয়েছিল সেটাও বাতিল। বর্তমানে এক্সিকিউটিভ অর্ডারেও সুপ্রিম কোর্টের কোনো অর্ডারকে বাতিল করার ক্ষমতা প্রেসিডেন্টের নাই। সো দেয়ারফর ল ইজ দেয়ার, বাট এই লকে ইমপ্লিমেন্ট করার জন্য যে কতগুলো মেকানিজম থাকে, অনেক সময় ল দেখবেন, শুনবেন ল সাইলেন্ট ল, অনেক ল আছে সেটা বাস্তবায়ন করে না, বাট এখন তারা সেটা বাস্তবায়ন করবে। এটা নিয়ে আরও একটু প্রশ্ন করব, তবে আমাদের দর্শকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক কে আছেন টেলিফোনে? জি, আমার কোশ্চেন হলো যে, শুনতেছেন আপনি? জি শুনতে পাচ্ছি, বলুন। আমার কোশ্চেনটা মজুমদার সাহেবের কাছে, যে উনি 2-3 দিন আগে মনে হয় একটা স্টেটমেন্ট তৈরি করছিল অ্যাবাউট
বাংলাদেশ থেকে যে বাচ্চাগুলা জন্ম হয়, জন্ম হওয়ার পরে ভিসা পাইয়া আমেরিকাতে ঢুকে, এরপরে তাদের বার্থ সার্টিফিকেট আপডেট করা দরকার আছে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব মোহাম্মদ এন মজুমদার। সো কোশ্চেন ছিল আমার ওই ভিডিওটা ছিল এরকম, ধরুন যারা এবং একদম যুক্তরাষ্ট্রের পিতা বা মাতার সন্তান যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে, এটাকে বলে জন্মসূত্রে নাগরিক, জন্মস্থান সূত্রে না, জন্মসূত্রে, সেটা বাংলাদেশ ইউএস এমবেসি ঢাকাতে গিয়া তারা পাসপোর্টের জন্য আবেদন করে তাকে পাসপোর্ট দেবে, সেখানে আসতে পারবে। বার্থ সার্টিফিকেটের কথা কিছু বলা হয় না। বার্থ সার্টিফিকেট যেটা বাংলাদেশ থেকে ইস্যু হবে সেটা আজীবন ব্যবহৃত হবে, কারণ সেটা সেখানে জন্মগ্রহণ করছে। বা এখানে আসার পরে N600 ফাইল করে সেখান থেকে সিটিজেনশিপ সার্টিফিকেট নিতে হবে। যদিও সে জন্মসূত্রে নাগরিক, এর অর্থ এই নয় যে ওই বাংলাদেশের বার্থ সার্টিফিকেটে উনি এখানে সিটিজেন হবে না। উনি শুধু ডিপার্টমেন্ট অফ স্টেট কর্তৃক ইস্যুকৃত পাসপোর্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি পাবে। পর এখানে আসার পর N600 ফাইল করে চাইল্ড সিটিজেনশিপ অ্যাক্টের আওতায় এখান থেকে সিটিজেনশিপ নিতে হবে। ওইটাই ছিল আমাদের কন্টেন্ট বা আমাদের ভিডিও। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জাকিয়া বলছিলাম। জি। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন বাংলাদেশ থেকে এখানে আসি ডাইভার্সিটি ভিসায় আসছি। জি। আমার মেয়ের বয়স তখন ছিল 4 মাস। জি। এখনো 17 বছর হয়ে যাচ্ছে। জি। ও আমি সিটিজেন হওয়ার পরে ওরা আমার গ্রিন কার্ডটা নিয়ে নিছে, আমার মেয়ের সহ নিয়ে নিছে। জি। এবং আমি 17 সালে ওর পাসপোর্টও পেয়ে গেছি। জি। আমাদের সাথে পাসপোর্ট পেয়ে গেছি, আমেরিকান পাসপোর্ট। জি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে যখন 18 বছর হবে, ওকে কি সিটিজেনশিপ নিতে হবে আলাদাভাবে, নাকি অটো সিটিজেন পেয়ে যাবে? অনেক ধন্যবাদ জাকিয়া আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ এন মজুমদার। পারফেক্ট এক্সাম্পল। আপনি যেহেতু আপনার মেয়ে, আপনি যেহেতু সিটিজেন হয়ে গেছেন আপনার বাচ্চা 18 বছর হওয়ার আগে, সেহেতু সে আজকেই ফাইল করতে পারে N600, তার জন্য আপনি ফাইল করিয়া সিটিজেনশিপ নিতে পারে। বাট ইয়াস, সিটিজেনশিপ নিতে না, ওনার বাচ্চা তো সিটিজেন হয়েছে, পাসপোর্ট আছে তো। পাসপোর্ট ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ। পাসপোর্টটা দিয়ে ফেলে যখন পাসপোর্টে যায়, যখন পাসপোর্ট থাকে, ওই আরেকটা রুল আছে, তাকে পাসপোর্ট দিবে। পাসপোর্ট এটা ফর্মাল না যে আপনি তার মানে ন্যাচারালাইজেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। রাইট। তো সেটাই আর কি। যাকে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, পাসপোর্ট পেয়েছে কিন্তু 18 বছর যেহেতু হয়ে যাবে বললেন, ওই N400 নয়, N600 ওইটার জন্য আবেদন করলে আপনি ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এটা অত্যন্ত জরুরি। ন্যাচারালাইজেশন মানে পাসপোর্টের থেকেও জরুরি, কিন্তু সার্টিফিকেটটা সব জায়গায় ওটাই কিন্তু কাজে লাগে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। ফেসবুকে একটি প্রশ্ন এসেছে মোহাম্মদ মোফাজ্জল। তিনি বলছেন, আমার এক ভাই R1 নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন গত 5ই জুলাই। আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখনও কোনো ইন্টারভিউ ডেট পাইনি। কেমন সময় লাগতে পারে, আর ভিসা বন্ড লাগবে কিনা, এটাই তার প্রশ্ন। ফার্স্ট অফ অল, আবেদন মঞ্জুর হয়েছে, এটা অর্থ কিছুই না। তো ওনার ইন্টারভিউ হয় না, তো ভিসা পাইনি না। তো ভিসা দেওয়ার সময় আপনাকে বলবে, এই জুলাই মাসে, মানে গত মাসে 5 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। না, ওনার তো ইন্টারভিউ, আবার ওনার বললেন যে ওনার এখন ইন্টারভিউ হয়নি। না, ডেট পাইনি। ইন্টারভিউ হতে হবে। যখন ইন্টারভিউ হয়নি তখন ওনাকে যদি ভিসা অ্যাপ্রুভ হয়, ওনাকে যদি ভিজিট ভিসা দেওয়া হয়, এখন এটা ইন্টারভিউ অফিসারের ইচ্ছা, সে কি আপনাকে বন্ডের মাধ্যমে আসতে বলবে, নাকি আপনাকে ভেরি গুড সেফ মনে করি আপনাকে বন্ড ছাড়া দিবে, কত টাকা বন্ড দিবে, সেটা তখন ভিসা দেওয়ার সময় বলে দিবে যে ইয়েস, ইউর ভিসা ইজ অ্যাপ্রুভ, বাট you have to furnish a bond for $7,000 বা $5,000, সেটা বলে দিবে। ওনাকে ভিসা দেওয়ার সময় বলবে সেটা। না, সেটাই, বন্ড তো লাগবে। কারণ আমি কয়েকদিন আগে আমার এক সহকর্মী বাংলাদেশে যখন ছিলাম, যখন চাকরি করতাম, ওনার ছেলে এখানে পিএইচডি প্রোগ্রাম করছে, সম্ভবত কনভোকেশন আসবে। তো সেক্ষেত্রে তারা ভিজিট ভিসার জন্য আবেদন করেছেন, অ্যাপ্রুভও হয়েছে। $20,000 তাদেরকে বন্ড চেয়েছে এবং তারা জমাও দিয়েছে। তো সুতরাং এটাও ভিসা অফিসারের উপর নির্ভর করে। আমরা তো জানতাম ভিসা বন্ড 5,000, 10,000, 15,000 সর্বোচ্চ, কিন্তু তাদের ক্ষেত্রে 20,000 নিয়েছে। এটাও মানে ইমিগ্রেশন অফিসারের উপরে হয়তো নির্ভর করে। আবার তার আরেকটি মেয়েকে দেয়নি, হাজব্যান্ড ওয়াইফকে দিয়েছে।
তো যারা মোফাজ্জল, এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার ডেট আগে পান, ডেটটা পেয়ে যাবেন, ইন্টারভিউ হয়ে যাবে, কিন্তু ভিসা তো এখন পজ আছে যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে, অবশ্য ইমিগ্রান্ট নন ইমিগ্রান্ট ভিসার ক্ষেত্রে নেই, সুতরাং পেয়ে যেতে পারেন। সেটা ভিসা বন্ড লাগবে কি না এটা ইমিগ্রেশন অফিসারের উপর নির্ভর করছে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে আজকে যে দুটো এক্সিকিউটিভ অর্ডারে প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন, তার মধ্যে একটি তো বললাম যে যেটা আমরা পরিযায়ী ভিসা যাদের বলছে বাচ্চা হওয়ার জন্য যারা আসেন, সেটার ক্ষেত্রে আপনি কিছুটা আলোচনা করেছেন, আরও হয়তো প্রশ্ন করব। আরও একটি যেটা করেছেন সেটা হচ্ছে যে বিদেশি কূটনীতিকদের বিষয়, যে বিদেশি কূটনীতিক যারা আছেন তাদের সন্তানদের নাগরিকত্ব নিয়ে তারাও পাবেন না, এই ধরনের তিনি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন। সেক্ষেত্রে এই যে জন্ম পর্যটন যেটাকে আমরা বলছি, এটা আইনগতভাবে কি বোঝাচ্ছে বা এর 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 বর্তমানে কি আইন রয়েছে এই ক্ষেত্রে, আর নতুন আদেশে তিনি কি পরিবর্তনের চেষ্টা করছেন? বার্থ ট্যুরিজম এটা একটা ফেক, একটা ওয়ার্ড, একটা মানুষকে ভুয়া তথ্য দিয়ে এখানে আনার একটা ফন্দি, ব্যবসার একটা ফন্দি যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছে, সেই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ক্র্যাক ডাউন করার জন্য এই এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে যে তারা এই ধরনের চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিদেশ থেকে লোকে নিয়ে আসছে, ডিপার্টমেন্ট অফ স্টেট তাদেরকে তদন্ত করবে যে তারা মিথ্যা ভুয়া যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী, যুক্তরাষ্ট্রের আইন বিরোধী, প্রেসিডেন্ট ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে সে এক্সিকিউটিভ অর্ডার পরিপন্থী তথ্য প্রকাশ করে যারা করছে তাদেরকে আইনের আওতায় যুক্তরাষ্ট্রে নিয়ে আসবে। তারা যেন এই ধরনের ভুয়া আশ্বাস দিয়ে কাউকে ভিসা ইস্যু করার সহযোগিতা করতে না পারে, সেটা ওয়ান অফ দি ক্লজে সে এক্সিকিউটিভ অর্ডারে বলা আছে। এছাড়া যেমন বিভিন্ন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত রাষ্ট্রের বিভিন্ন ট্রিটি আছে তাদের সাথে ওই ট্রিটি সমূহের সাথে নতুন অ্যাডেন্ডাম বা নতুন ক্লজ তারা ডেভেলপ করবে যে তোমরা তোমাদের যে সমস্ত কর্মচারীদেরকে পাঠাবা এদের এখানে বাচ্চা জন্ম দেওয়ার মতো বার্থ রাইট আমরা দেব না, কারণ তারা এলিয়েন না, তারা জানে যে তারা এখানে কাজ করতে আসছে, যে তারা এখানে বাচ্চা জন্ম দেওয়ার করার জন্য তারা এখানে আসে নাই। যদি তারা প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে যেন তারা ইন্স্যুরেন্স ক্যারি করে এবং বাচ্চা জন্মগ্রহণ করার সময় হবে তারা যেন এখান থেকে চাকরি ছুটি নিয়ে স্ব দেশে চলে যায়। এই ধরনের ট্রিটি বা চুক্তি যদি বিভিন্ন রাষ্ট্র যেমন বাংলাদেশের সাথে যদি যুক্তরাষ্ট্রের জন্য চুক্তি হয়ে যায়, সেক্ষেত্রে যারা দূতাবাসে চাকরির জন্য আসবে তারা সেটা কমপ্লাই করতে হবে, তারা মানতে হবে। যেমন তার এখানে স্বামী স্ত্রী দুজনে আসছে, তাদের বাচ্চা প্রেগনেন্ট হইতে বাধা সৃষ্টি কেউ করতে পারবে না, তবে এতটুকু বাধা সৃষ্টি করতে পারে ইয়াস তুমি এখানে প্রেগনেন্ট যদি হয়ে থাকো তুমি যখন ছুটি নিয়ে তোমার দেশে গিয়ে বাচ্চা জন্ম দিয়া সে বাচ্চা নিয়ে পণ্যটা আবার আসতে পারো এলিয়েন স্ট্যাটাস নিয়ে, নট এজ এ সিটিজেন। তো এই ধরনের মেকানিজম ক্রিয়েট করার জন্যই এই নতুন এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে। তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে আবার নতুন করে এক্সিকিউটিভ অর্ডার আজকে দুটোতে স্বাক্ষর করেছেন এবং এর আগে আমরা দেখেছি উনি ক্ষমতা গ্রহণের দিনই 100 এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন, তার মধ্যে এই জন্ম সূত্রে নাগরিকত্বের বিষয়টিও তিনি বাতিল করার কথা বলেছিলেন সামগ্রিকভাবে। আজকের এই অর্ডারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই জন্ম পর্যটন যেটাকে আমরা বলছি, যারা ভিজিট ভিসায় যারা আসছেন তাদের ক্ষেত্রে ফ্রড বা প্রতারণার বিষয়টি তিনি যুক্ত করেছেন, যেভাবে যুক্ত করা হয়েছে। এখন কথা হলো যে এই যে শব্দটি ব্যবহার করা হয়েছে এবং আগে যেটি প্রথমেই যে বার্থ রাইট যেটাকে সিটিজেনশিপের ক্ষেত্রে বাতিল করার কথা বলে যে এক্সিকিউটিভ অর্ডারটা স্বাক্ষর করেছিলেন, সেটা 30শে জুনে আমরা বলেছি 30শে জুনে এটা সুপ্রিম কোর্ট বাতিল করেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে, আপনার এই যে প্রফেশনের আলোকের অভিজ্ঞতার আলোকে জানতে চাই, এই যে বলা হলো যে পর্যটনের সঙ্গে ফ্রড বা প্রতারণার বিষয়টি যেভাবে যুক্ত করা হয়েছে, সেটিও কি আদালতে এটা আবার যেতে পারে বা মামলা হতে পারে বা আদালতে গেলে এই এক্সিকিউটিভ অর্ডারটিও কি টিকবে নাকি এটা বাতিল হয়ে যাবে? এক্সিকিউটিভ মোস্ট লাইকলি টিকবে এই জন্য কারণ এই এক্সিকিউটিভ অর্ডার আইনের পরিপন্থী কোনো কথা ওখানে বলা হয় নাই। এই এক্সিকিউটিভ অর্ডারে সুপ্রিম কোর্টের আদেশকে অবৈধ বলে কোনো কথা বলা হয় নাই। এটা একটা ডিরেক্টিভ মেমোরেন্ডামের মতোই ডিপার্টমেন্ট অফ স্টেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিএইচএস বা হোমল্যান্ড সিকিউরিটিকে বলা হয়েছে যে তোমরা এরকম মেকানিজম ডেভেলপ করো যাতে করে শুধুমাত্র ধর্মে বাচ্চা জন্ম দেওয়ার জন্য কেউ এখানে আসতে না পারে, যাতে করে বিভিন্ন বহির্বিশ্বে
ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা ট্যুরিজমের প্রপাগান্ডা এবং অ্যাডভার্টাইজমেন্ট যেন না চলে সেটা প্রতিহত করতে বলা হয়েছে। এবং যারা ডুপ্লিমেট বিভিন্ন ইউনাইটেড নেশনস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এম্বাসিতে কাজ করতে আসবে তারা যাতে এখানে এসে বাচ্চা প্রসব করতে না পারে এবং চিকিৎসা দিতে না পারে, সেটা আইনের পরিমণ্ডলে থেকেই আইনানুগভাবে সেটা প্রতিহত করার কথা বলছে। এবং প্রতিহত কিভাবে করবে, এমবিসিতে আসার সময় নন ইমিগ্রেন্ট ভিসা যারা আসবেন তাদের প্রত্যেকে স্ক্রুটিনি করা হবে যে সমস্ত মায়েরা, যে সমস্ত মেয়েরা সন্তান প্রসবের মতো ক্ষমতা রাখে, যেমন 60 ইয়ার এন্ড বিলো বা 55 এন্ড বিলো এবং 17 এন্ড আপ এই সমস্ত প্রজনন ক্ষমতা থাকে, তাদেরকে সার্টেন ফর্মে ফিল আপ করতে হবে। যেমন এখন একটা রুল আছে 18 বছর থেকে 26 বছর বয়স্ক যারা ইয়াং জেনারেশন আছে তারা আগে থেকে আন্ডারটেকিং দিয়ে আসতে হয় যে সেখানে আসলে আর্মিতে জয়েন করতে হবে। সেটা যদি বলে যে আমি ঢাকা থেকে যে না আমি বাংলাদেশে গিয়া আমি ইউনাইটেড স্টেটে গিয়া সামরিক বাহিনীতে জন্মগ্রহণ করবো না, তারা তাকে আসতে দিবে না। কারণ এখানকার রুল হলো এভরি অ্যাবল বডি হ্যাভ টু গো টু আর্মি। প্রদ্রুপ এরকম ফর্ম ডেভেলপ করবে যে প্রজনন ক্ষমতা সম্পন্ন মহিলা আসতে হলে তাদেরকে সার্টিফিকেট নিতে হবে যে সে প্রেগনেন্ট না এবং সে এখানে বাচ্চা প্রসবের জন্য আসতেছে না, সেখানে আসতেছে ভিজিটের জন্য, চাকরির জন্য অথবা ডুপ্লিমেট মিশনে কাজ করার জন্য, ইউনাইটেড নেশনস চাকরি করার জন্য, সেখানে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আসে নাই। এরকম হরফনামা এরকম আন্ডারটেকেন দিয়ে আসবে। আন্ডারটেকেনটা হলো ফর্ম অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট যদি আপনি করেই আসেন যে আমি এখানে করবো না এবং এই কন্ট্রাক্টের বহির্ভূত যখন কাজ করবেন এটাকে বলে ফ্রডুলেন্ট ইন্টেনশন, হিসাব ফ্রডের আওতায় গভর্নমেন্ট নিয়ে যাবে এবং সেটা পারফেক্টলি লিগাল। ওইটা ওই সুপ্রিম কোর্টের আদেশের বা আইনের কোনো পরিপন্থী নয়। অনেক ধন্যবাদ জনাব মজুমদার। আরও প্রশ্ন আছে সেগুলো করব, তবে টেলিফোনেও দর্শক আছেন, ফেসবুকেও আছে। ফেসবুকে প্রশ্নটি একটু বড়, এটি নিয়ে আমি টেলিফোনে যাব। টেলিফোনে যিনি আছেন বা যারা আছেন একটু ধৈর্য ধরুন প্লিজ। রিবেল কার্টার তিনি বলছেন যে আমি 2023 সালে IR1 স্পাউস ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছি। আমার স্পাউস একজন US সিটিজেন ছিলেন। 2025 সালে আমাদের দুজনের পারস্পরিক সম্মতিতে আনকন্টেস্টেড ডিভোর্স হয়েছে। বর্তমানে আমার কাছে 10 বছরের পার্মানেন্ট গ্রিন কার্ড রয়েছে। তার প্রশ্নগুলো হচ্ছে, আমি কত বছর পর US সিটিজেনের জন্য আবেদন করতে পারবো? 2, বর্তমানে আমি কোন ইমিগ্রেশন ক্যাটাগরির মধ্যে আছি? 3, আমি কি বাংলাদেশে ভ্রমণ করতে পারবো? যদি যুক্তরাষ্ট্রের বাইরে যাই তাহলে পরে আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে কোনো সমস্যা হবে কি না? এ ব্যাপারে আপনার কি প্রশ্ন? থ্যাংক ইউ, শিওর, ভেরি গুড কোশ্চেন। যেহেতু আপনার 10 বছরের গ্রিন কার্ড আছে, আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, এক্সেলেন্ট, আপনার কোনো ভ্রমণ করতে কোনো প্রকার বাধা নাই। আপনার সম্মতি কমে বা অসম্মতি কমে ডিভোর্স তো হইতেই পারে। ডিভোর্স হয়েছে বাট আপনার পার্মানেন্ট গ্রিন কার্ড আছে, সেটা ইন্টারাপ্ট হবে না। যদি 2 বছরের আগে বিবাহের 2 বছরের মধ্যে বা কন্ডিশনাল গ্রিন কার্ড যদি থেকে থাকতো তাহলে আপনার জন্য ওটা কন্ডিশন রিমুভ না করা পর্যন্ত একটা রিস্ক ছিল। বাট আপনি তো পার্মানেন্ট রেসিডেন্ট, ইউ ক্যান গো ব্যাক টু বাংলাদেশ, ইউ ক্যান কাম ব্যাক রিজনেবল টাইম। এবং আপনার এগেইন আপনার স্ট্যাটাস হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট এবং আপনি 5 বছরের মাথায় সিটিজেনশিপ পাবেন। যেহেতু আপনার এখনো বিবাহিত না, US সিটিজেনের স্পাউস না, আপনার 5 ইয়ার রুল অ্যাপ্লাই। মানে 23 সাল চলে, এখন 26 সাল চলছে, আরও 2 বছর দেরি হবে আপনার। তিনি আর হ্যাঁ 3টা প্রশ্ন করেছিলেন, 3টাই আপনার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। রুবেল কার্টার, আসলে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজুমদার স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, জি, ভিজিট ভিসায় আসার পরে যদি কোনো সন্তান জন্ম নেয়, আমরা জানলাম যে এই সন্তান বা এবং সিটিজেনশিপ পাবে না বর্তমান এক্সিকিউটিভ অর্ডারের আইনে। জি, বাট যদি কারো ফাইল পেন্ডিং থাকে, অ্যাসাইলাম ফাইল পেন্ডিং আছে, এই মুহূর্তে কোনো সন্তান যদি জন্ম হয় তাহলে এই সন্তান কি বা এবং সিটিজেনশিপ পাবে নাকি এক্সিকিউটিভ অর্ডারের আওতায় পড়বে? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চমৎকার প্রশ্ন। মোহাম্মদ এন মজুমদার। শিওর স্যার, এখন একটা কথা আছে, টাইম। যেমন এক্সিকিউটিভ অর্ডার হয়েছে আজকে 14 অগস্ট, সুতরাং তার আগে যারা আসি গেছে, ভিজিট ভিসা আসুক, ডুপ্লিমেটিক ভিসা আসুক অথবা পায়হাটি আসুক, তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। ল ক্যানট গো ব্যাক, কারণ রেট্রোঅ্যাক্টিভ ল ইজ নট অ্যাপ্লিকেবল। ল শুধু মুভিং ফরওয়ার্ড। সুতরাং আপনি সেফ, আপনার বাচ্চা যদি 3টাও হয়, অল গুড।
হ্যাঁ, এটা বলাই আছে যে নতুন নির্বাহী আদেশগুলো শুধুমাত্র ভবিষ্যতে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং 4টি নির্দিষ্ট শ্রেণীকে লক্ষ্য করবে, এটা অর্ডারে বলাই হয়েছে। তা আচ্ছা, ধরুন যে যদি উনি যেটা বললেন যে যারা মানে ভিজিট ভিসায় যারা আসছেন তারা তো ধরেন যে তাদের সন্তানরা হবে না নতুন এই এক্সিকিউটিভ অর্ডারের বলে, কিন্তু এখানে ভিজিট ভিসায় এসেছিলেন এবং অ্যাসাইলাম করেছেন, অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায় আছে, এই অবস্থায় যদি জন্মগ্রহণ করে, ভবিষ্যতের কথা বলছি, কালকেই যদি হয়, যেহেতু এক্সিকিউটিভ অর্ডারটা আজকে কার্যকরী হয়েছে, তো যদি আগামীকালকে জন্ম বা পরবর্তীতে হয়, তার ক্ষেত্রে কি হতে পারে? তার ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার কার্যকরী হবে না। এই জন্য এখানে বলে যারা ভিজিট বিষয়ে বাচ্চা জন্মের উদ্দেশ্যে এসে থাকবে, রাইট, উনি তো আগেই আসে গেছে, ওনার ক্ষেত্রে এই আইন ওনাকে এফেক্ট করবে না, উনি তো আগেই আসে গেছে এবং বাচ্চা আগামী বছর হবে, তার জন্য ম্যাডাম স্টিল ওই বাচ্চার জন্য এই আইন প্রযোজ্য হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আপনি আমি তো লাইনই পাচ্ছি না। জি, আপনি কথা এখন বলুন। আপনি তো অনেক আগে তো অনেক জোরে জোরে কথা বলছিলেন, এখন বলুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। আমি বর্ডার হয়ে আসছি, এখন আমার আপনার কথা আমরা সব আপনার কথা সবগুলো শুনতে পাচ্ছি না, ভাইব্রেট করছে। আপনি যদি স্পিকার দিয়ে কথা বলেন, স্পিকারটি দয়া করে বন্ধ করুন। টেলিভিশন যদি জোরে ছাড়া থাকে তাহলে টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করুন, এবং কানে যদি আপনি হেডফোন দিয়ে কথা বলেন সেটাও খুলে ফেলুন। এবার বলুন। আচ্ছা, আমি বর্ডার হয়ে আসছি জি 2021 সালে, জি, কিন্তু আমি আজকে শুনলাম যে 4টার কারণে জন্মসূত্র নাগরিকত্ব বাদ দিয়ে দিবে। এর আগে আমার ডিসেম্বরের 11 তারিখে আমার একটা বাচ্চা মারা গেছে 7 মাসে এই দেশে জি, প্রবলেমের কারণে। এখন আমি চাচ্ছিলাম যে দ্বিতীয়বার সন্তান নেওয়ার জন্য। এখন এটাকে যদি নাগরিকত্ব না দেয় আমাদের ক্ষেত্রে, কোন 4টা কারণে দিবে না? আমরা তো বর্ডার হয়ে আসছি। অনেক ধন্যবাদ। আপনার বোধহয় প্রশ্নের উত্তরটা ইতিমধ্যে হয়েছে, তারপরেও জনাব মোহাম্মদ এন মজুমদার ওনাকে যদি একটু ব্যাখ্যা করেন কোন 4টা নির্দিষ্ট শ্রেণী। এবং আমরা অত্যন্ত দুঃখিত যে আপনারা ইউ লস্ট এ বেবি, এবং ভবিষ্যতে বাচ্চা জন্মগ্রহণ যদি আপনার হয়, আপনাকে অগ্রিম শুভেচ্ছা। আপনার এই আইন আপনাকে এফেক্ট করবে না, কারণ আপনি তো আগে এসে যাওয়া মানুষ, সুতরাং আপনার জন্য এই আইন প্রযোজ্য হবে না বলে আমি মনে করি। আপনাকে শুভকামনা রইল আপনার। অনেক ধন্যবাদ। 4টা কারণের মধ্যে যেটা বলেছে বিদেশি কূটনীতিকদের সন্তান, যেটা এখানে বলা আছে, বিদেশি শত্রু বা এলিয়েন এনিমিজ যেটাকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের টেরিটরিতে জন্ম নেওয়া শিশু, এখানে ভবিষ্যতে কংগ্রেস আইন পরিবর্তন করে টেরিটরিগুলোতে স্বয়ংক্রিয় নাগরিকত্ব বাতিল করে, তাহলে সেখানে জন্মে নেওয়া শিশুকে এই আদেশের আওতায় পড়বে, এটি হচ্ছে বলা হয়েছে। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পুয়ের্তো রিকোতে জন্ম নেওয়া শিশুদের ওপর। এখন আপনার এক্ষেত্রে যায় না, আর জন্ম পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী নারীদের সন্তান, এই 4টির কথাই বলা হয়েছে, যে 4টির কথা আপনি জানতে চেয়েছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই। আশফাক মাহমুদ একটি প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তরটি একটু দিতে চাই। তিনি বলেছেন যে আমাদের F4 অ্যাপ্লাই করেছিল 2008 সালে, আমরা এই পর্যন্ত 3বার 60 দিনের মেইল পেয়েছি। 2026-এর জুলাই মাসে 3য়বার মেইলে বলেছেন ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে। তাহলে কি আমাদের ইন্টারভিউর সময় কাছাকাছি চলে এসেছে? যদি বলতেন এ ব্যাপারে কি বলবেন? ইয়েস, আপনার ইন্টারভিউ এনি টাইম ডাকতে পারে এবং ইন্টারভিউর জন্য রেডি হতে হবে আপনাকে, সেটাই মেইন করতেছে। আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশফাক মাহমুদ, নিশ্চয়ই জানেন আপনার 2008 সালে, এখন কিন্তু আমরা আগস্ট মাসের ভিসা বুলেটিন যদি দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে F4 ক্যাটাগরি 1 সেপ্টেম্বর 2009 চলছে। তার মানে এমনিতেই আপনার অনেক আগেই হয়তো কাগজপত্র বা কিছু ওয়ান্টিং ছিল যেগুলো আপনাদের দিতে দেরি হয়, এখনও পর্যন্ত আপনাদেরটা হয়নি। তার আগের পরের করাগুলোও কিন্তু তারা ইন্টারভিউ ডেট পেয়ে গেছে। তো আপনিও যে কোনো মুহূর্তেই পাবেন, যেহেতু বলেছে একটু অপেক্ষা করুন, এই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে
থাকুন এখন থেকেই, যাতে খুব সুন্দরভাবে ইন্টারভিউটা দিতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, তারপরেও ছোট্ট একটি প্রশ্ন শুধু করব আপনাকে, যে সেটি হচ্ছে যে শুধুমাত্র সন্তানকে যে মার্কিন নাগরিক করার উদ্দেশ্যে কেউ যদি ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন, তাহলে বর্তমান আইনে কি ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারেন তারা? ঝুঁকির কথা আপনি বলেছেন, এই বিষয়টি আলোচনা করতে, কিন্তু কি ঝুঁকি হতে পারে? ফার্স্ট অফ অল, আমরা আপনি শুনবেন, আমরা হয়তো এই টিভি এই আমাদের এই শোতে আমরা আবার বলবো, হ্যাঁ, প্রতি সপ্তাহ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির নতুন নীতিমালা আরোপ করবে, নতুন মেমোরেন্ডাম দিবে বেসড অন দি এক্সিকিউটিভ অর্ডার। যেমন প্রেসিডেন্ট অর্ডার দিয়েছে, সে অর্ডার বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম, যে ফর্ম ডেভেলপ করবে, যে কোশ্চেন নিয়ে রেডি করবে, সেটা আপনারা অতি সত্ত্বর জানতে পারবেন। মূল কথা হচ্ছে, কেউ যদি উদ্দেশ্য নিয়ে আসে যে এখন কনসিভ করছি আমি 2 মাস, আমার বাচ্চা 2 মাসে ফেরে আসে, এখন ভিসা নিয়ে যাচ্ছি, ধরিয়ে নেওয়া হবে তুমি বাচ্চা ফসাবের জন্য আসতে আসবে, সেক্ষেত্রে আপনাকে বন্ড দিয়ে আসতে হবে, তাহলে যে ভিসা বন্ড যদি, এবং সেখানে আমরা আন্ডারটেকিং দিয়ে আসতে হবে যে হ্যাঁ, বাচ্চা জন্মগ্রহণ করলে সেটা আমি নাগরিকত্ব দাবি করবো না, আমি নিজে ভলেন্টিয়ার, এটা রিলিঙ্কুইশ বলা হয়, আই এম রিলিঙ্কুইশিং মাই রাইট, সেটা আন্ডারটেকিং দিয়ে আসতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদেরকে ভিসাই দিবে না যদি কোনো গন্ধ পায় যে সে প্রেগনেন্ট আছে বা প্রেগনেন্ট হইতে পারে ইন দ্য মিন টাইম, তাহলে তাকে ভিসাই দিবে না। এটা আমি আমার ইন অ্যাডভান্স আমার একটা প্রিডিকশন যে ভিসাই দিবে না, তারা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মজুমদার। বলছিলাম যে আমাদের হাতে সময় নেই, সময়ের দূরত্বে বাধা, সময় সীমানা টপকানো কঠিতে অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ আজকেই দুটো এক্সিকিউটিভ অর্ডারে প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি এবং মোটামুটিভাবে আলোচনার মধ্যে দিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করতে পেরেছি যে কারা এখন ঝুঁকির মধ্যে আছেন, কারা জন্মসূত্রে নাগরিকত্বে পাবেন বা কারা পাবেন না। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। লাস্ট অ্যাডভাইস হচ্ছে, যারা আজকে এই 6 তারিখের আগে যুক্তরাষ্ট্রে এসে গেছেন, তারা এই আজকের এই অনুষ্ঠান নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা করতে হবে না, দে আর অল সেফ ফর গুড। শুভরাত্রি সবাই। অর্থাৎ তারা পূর্বের নিয়মেই জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।